সাদিব নির্বাক দাঁড়িয়ে আছে। রীতি সাদিবের পায়ের কাছে মেঝেতে বসে কেঁদে যাচ্ছে। সাদিব কিছুক্ষণ পর হাঁটু গেড়ে রীতির মুখোমুখি বসে রীতির থুতনিতে হাত দিয়ে রীতির মুখ উঁচু করে ডান হাতে রীতির চোখের পানি মুছে দিয়ে বলল, চুপ, একদম চুপ, একদম কাঁদবে না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমার উপর ভরসা রাখো, তুমি আমাকে ভালোবাসো তো? রীতি মাথা উঁচু নিচু করে হ্যাঁ বলল। সাদিব মুচকি হেসে থুতনি থেকে হাত সরিয়ে বলল, তাহলে কান্না থামাও। রীতি চোখের পানি মুছে বলল, বাবা বলেছে এ বাড়ি ছেড়ে দিবে, নতুন বাসা অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে, পেলেই বাসা ছেড়ে দিবে। বাসা ছেড়ে দেওয়ার কথা শুনে সাদিবের বুকে চিনচিনে ব্যথা শুরু হল। রীতি যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সাদিব থাকবে কি করে? সাদিব রীতিকে দাঁড় করিয়ে বলল, আমি বাড়িতে কথা বলবো তোমার আর আমার ব্যাপারে। তারপর আঙ্কেলের সাথে কথা বলল, তারপর যা হবার হবে। তুমি টেনশন করো না। রীতি সংশয় নিয়ে বলল, আপনার বাড়িতে কি বলা ঠিক হবে? আঙ্কেল আন্টি কি আমাকে মানবে? কোনো গড়বড় হবে না তো? সাদিবের মনেও যথেষ্ট সন্দিহান কাজ করছে বাবাকে নিয়ে। মাকে নিয়ে বিন্দুমাত্র ভাবছে না, কিন্তু বাবা কি রিয়েক্ট করবে সেটা নিয়ে যথেষ্ট দ্বিধায় আছে। কিছু করার নেই রীতি, আমাদের একদিন না একদিন এই সিচুয়েশনের সম্মুখীন হতেই হবে। ভয় পেও না, আমি কোনো মতেই তোমার হাত ছাড়ব না, তুমি ছেড়ে দিলেও না। আমরা দুজন একসাথে এই সিচুয়েশন হ্যান্ডেল করব। তুমি একদম টেনশন করো না। নিজের কি হাল করেছ দেখো তো। সাদিব রীতির এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিচ্ছে। তারপর রীতিকে রাগানোর জন্য বলল, একদম রোহিঙ্গা লাগছে। রিমন ঠিকই বলে। রীতি নাক ফুলিয়ে ভ্রু কুঁচকে সাদিবের দিকে তাকাল। রীতি সাদিবকে ঠিকমতো দেখে বলল, রোহিঙ্গা তো আপনি নিজেকে আয়নায় দেখেছেন? আপনাকেও রোহিঙ্গা লাগছে। সাদিবও একদিনে চেহারার হাল খারাপ করে ফেলেছে। কি করব? আমি আমার প্রেয়সীর বিরহে দিন কাটাচ্ছিলাম। বেঁচে আছি এই বেশি। রীতি কোনো জবাব দিল না। দুজনেই চুপ। সাদিব নীরবতা ভেঙে বলল, ঘরে যাও। আঙ্কেল তোমাকে আমার সাথে দেখলে আবারও রাগ করবে। তুমি একদম টেনশন করো না, কান্নাকাটি করো না, খাওয়া দাওয়া করে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আর হ্যাঁ, আমার কল রিসিভ করো। রীতি মাথা নেড়ে পেছনে ঘুরে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে, কিন্তু ওর পা চলছে না, যেতে ইচ্ছে করছে না একদম। সাদিবের কাছে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে চলে গেলেই হারিয়ে যাবে। রীতি দাঁড়িয়ে গেল, পেছনে ঘুরে সাদিবের দিকে তাকিয়ে আছে। সাদিবের অসহায় দৃষ্টি তখনও রীতির দিকে। সেই দৃষ্টিতে হাজারো দীর্ঘশ্বাস। সাদিবের কাতর দৃষ্টি রীতি উপেক্ষা করতে পারছে না। রীতি সাদিবের দিকে ঘুরে গুটি গুটি পায়ে সাদিবের কাছে গিয়ে সাদিবের ডান বাহুতে কপাল ঠেকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার যেতে ইচ্ছে করছে না, আর কিছুক্ষণ থাকি। সাদিবের ইচ্ছে করছে রীতিকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিতে, কিন্তু নিজের আবেগকে কন্ট্রোল করে রীতির মাথায় হাত দিয়ে বলল, আমারও তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে যাচ্ছ, তবুও বাধা দিচ্ছিলাম না আঙ্কেলের জন্য। আমি চাই না আমার জন্য নতুন করে তোমাকে আঘাত করা হোক। রীতি সাদিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। দক্ষিণের বেঞ্চে দুজন বসে আছে। হৃদয়ের উত্তালতার সাথে তাল মিলিয়ে দক্ষিণা উত্তাল বাতাস বইছে।
পাতলা টি শার্টে সাদিবের ঠান্ডা লাগছে। রীতি চোখ বন্ধ করেই বলল, আপনার এত কাছে আমি কাউকে সহ্য করতে পারব না। আপনার সাথে অন্য কাউকে দেখার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। সাদিব রীতির কথা শুনে নড়েচড়ে রাগান্বিত সুরে বলল, বাজে কথা বলো না। আমার সাথে কাকে দেখবে? আমার সাথে তুমি থাকবে, আর তুমি যদি না থাকো তবে কেউ থাকবে না সাদিবের জীবনে। রীতি সাদিবের কাঁধ থেকে মাথা তুলে সাদিবের চোখের দিকে তাকালো, তারপর অজান্তেই হেসে ফেলল। সাদিব ফ্যালফ্যাল করে রীতির দিকে চেয়ে আছে। এমন মুহূর্তে রীতি হাসছে। রীতি উদাসী ভাব নিয়ে বলল, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ বলে একটা কথা আছে না? আমিও সেদিন আপনার চোখে আমার সর্বনাশ দেখেছিলাম। সেদিন কি মাস ছিল জানি না, তবে আপনার ব্যস্ততার মাঝে হঠাৎ করে আমার দিকে চোখ তুলে এক পলক তাকানো, ব্যাস আমি ঠাস করে প্রেমে পড়ে গেলাম। সাদিব কৌতূহল নিয়ে রীতির দিকে চেয়ে আছে। রীতি কোনো সময়ের কথা বলছে সেটা সাদিবের জানা নেই। তাই রীতিকে জিজ্ঞেস করল, এটা ঠিক কখন? আমার মনে পড়ছে না। রীতি স্নিগ্ধ হেসে বলল, সময়টা আমার প্রিয় গোধূলি বেলা ছিল। আমি ছাদ থেকে তাড়াহুড়ো করে নামার সময় আপনাকে প্রথম দেখি। আপনি ফোন টিপতে টিপতে ছাদে আসছিলেন। ফোনে এমনভাবে ঢুকেছিলেন কোনো দিকে হুঁশ ছিল না। আমি আপনার দিকে চেয়ে হাঁটছিলাম। আপনাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হুট করে চোখ তুলে এক পলক আমার দিকে তাকালেন। আপনার চোখে আমার চোখ পড়ে গেল। আপনি আবারও আপনার মতো করে চলে গেলেন। আমাকে একদমই পাত্তা দিলেন না। ঠিক ওই মুহূর্তে থেমে গেল আমার পৃথিবী। আমার হৃদস্পন্দনের পরিবর্তন লক্ষ্য করলাম। সাদিব ব্রেইনে প্রেশার প্রয়োগ করেও মনে করতে পারছে না সেদিনের ঘটনা। সাদিব নিজের গালে হাত দিয়ে বলল, তখনই ভালোবেসেছিলে? রীতি আবারও একটু হাসল। তারপর বলল, উহু, তখন শুধু প্রেমে পড়েছিলাম। প্রেমে পড়া আর ভালোবাসা এক নয়। রোজ একটু একটু করে প্রেমে পড়তে পড়তে ভালোবেসে ফেললাম। সাদিবও ভাবনার রাজ্যে হারিয়ে গেল। আকাশের দিকে চোখ রেখে বলল, প্রথম দেখা আমার মনে নেই, তবে মনে আছে সেদিনের কথা। আমি গিটারে সুর তুলছিলাম আর অভি খেলছিল। হঠাৎ করে অভি আমাকে বলল, চশমা। তারপর তোমার কাছে নিয়ে গেল। একটা মেয়ে শ্যাওলা রঙের লং স্কার্ট পরে কানে হেডফোন গুজে বই পড়ছিল। তার চোখে ছিল চশমা আর বইয়ে ছিল গভীর মনোযোগ। কিন্তু হেডফোন দেখে আমার কিছুটা ডাউট হল। মেয়েটি হঠাৎ আমাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েছিল। তার কথা বারবার জড়িয়ে যাচ্ছিল। দাঁড়াতে গিয়ে কোল থেকে বইটা পড়ে যায়। বই তুলতে গিয়ে চুলের খোপা খুলে যায়। একের পর এক বিপত্তি সৃষ্টি হচ্ছিল, তাতে মেয়েটি খুবই বিব্রত বোধ করছিল। আমার প্রচুর হাসি পাচ্ছিল। আর যখন বলে দোতলায় থাকে তখন আমার হাসি থামায় কে? তবুও হাসিটা কন্ট্রোল করে নিয়েছি। তখন থেকেই তুমি আমার হৃদয় আমার অজান্তেই বিরাজ করছিলে। রীতি গাল ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে মিথ্যা বলিনি। আমাদের বাড়িটা দুতলা। নিচতলায় ভাড়া আর দোতলায় আমরা থাকতাম। তাই বলেছি আর কি। রীতি হঠাৎ ফোনের স্ক্রিন অন করে। তারপর বলে, 1 ঘন্টা হয়ে গেছে। বাবা চলে আসবে। আমাকে এক্ষুনি যেতে হবে। রীতি হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াল। সাদিব রীতির হাত শক্ত করে ধরে ফেলল। সাদিব রীতির হাত ছাড়ছে না। রীতি অসহায় ফেস করে সাদিবের দিকে তাকাল। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে রীতির হাত ছেড়ে দিল। রীতি হাতের বাঁধন আলগা পেয়ে আস্তে আস্তে সাদিবের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। তারপর মুখ ভার করে বলল,
বাবার আসার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আপনিও চলুন। ছাদে একা একা কি করবেন? সাদিব শুকনো হেসে বলল, তুমি যাও, আমি পড়ে যাব। রীতি সাদিবের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বুঝতে পারছে সাদিবকে হাজারবার বললেও যাবে না। তাই রীতি মৃদু হেসে সিঁড়ির দিকে গেল। রীতি যেতেই সাদিব বুকের বা পাশে হাত দিয়ে বলল, মনে হচ্ছে এখান থেকে কিছু একটা চলে গেল। এত অস্থির কেন লাগছে? কেন এই সুন্দর সময়টা থেমে গেল না? এই মুহূর্তটা আর কিছুক্ষণ থাকলে কি এমন ক্ষতি হতো? রীতি মেইন ডোর খোলে ভেতরে ঢুকতেই ওর মাকে দেখে। ওর মা চেয়ারে বসে একদৃষ্টিতে রীতির দিকে চেয়ে আছে। রীতি কোনো শব্দ না করে মাথা নিচু করে নিজের রুমে যাচ্ছে। রীতির বারবার মনে হচ্ছে এই বুঝি ওর মা পেছনে থেকে ডাকবে, তারপর বকাবকি শুরু করবে। কিন্তু না, ওর মা কিছুই বলছে না। রীতি নিজের রুমে গিয়ে জোরে শ্বাস নিল। মা কেন কিছু বলল না সেটা রীতি বুঝতে পারছে না। সাদিব চিলেকোঠার ঘরে শুয়ে আছে। কেন যেন ঘরে যেতে ইচ্ছে করছে না। সবকিছুই অনর্থক মনে হচ্ছে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে পড়েছে। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে সাদিব উঠে নিজের ফ্ল্যাটে যাচ্ছে। দরজা খুলে ভেতরে ঢুকতেই মায়ের দিকে চোখ পড়ল। সাবিহা সাদিবের দিকে চেয়ে আছে। সাবিহার নিজের ভাইকে ঠিক লাগছে না। কেমন মুখটা ফ্যাকাশে লাগছে। মনে হচ্ছে গুরুতর কিছু হয়েছে। সাদিব মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সাদিবের মা টিভি দেখছিলেন। ছেলের থমথমে মুখ দেখে তিনি কিছুটা ঘাবড়ে গেলেন। টিভি অফ করে সাদিবের চোখে মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? সাদিব শুকনো মুখে বলল, আমি অনেক টেনশনের মধ্যে আছি মা। আমার জীবন আজ বিপর্যয়ের মুখে। সাদিবের মা সাদিবের কথা কিছুই বুঝতে পারছে না। কিন্তু সাবিহা কিছুটা হলেও বুঝতে পারছে। সাদিবের মা বলল, কি বলছি সাবল তাবলো কথা? মা, আমি ঠিকই বলছি। আমি রীতিকে ভালোবাসি। মাথা নিচু করে সাদিবের মা মুখে হাত দিয়ে ফেলল সাদিবের কথা শুনে। সাদিব, কি বলছিস? রীতিকে তুই? সাদিব মাথা তুলে বলল, হ্যাঁ মা, আমি রীতিকে ভালোবাসি। আর রীতিও আমাকে ভালোবাসে। রীতির বাবা সবটা জেনে গিয়ে প্রচণ্ড রেগে গেছেন। তাই তিনি রীতিকে বকাঝকার পাশাপাশি মেরেছেনও। দুদিন যাবৎ রীতির সাথে কথা বলছেন না। রীতিকে আমার থেকে দূরে রাখার জন্য বাসা ছেড়ে দেবেন বলে জানিয়েছে রীতির মাকে। এখন যা করার তোমরাই করতে পারো। মা, আমি সত্যিই রীতিকে খুব খুব ভালোবাসি। সাদিবের মা আমতা আমতা করে বলল, তোর বাবা? সাবিহা বলল, বাবা না করবেন কেন? রীতি আপু যথেষ্ট ভদ্র, ভালো একটা মেয়ে। পড়াশোনায়ও ভালো, দেখতে সুন্দর। কোনো দিক দিয়ে খারাপ? তুমি বাবাকে একটু বুঝাও। সাদিবের মা বলল, তোর বাবার জন্য এসবই যথেষ্ট না। আমি যতদূর জানি তিনি রাজি হবেন না। তবুও আমি কথা বলে দেখব। সাদিব বলল, তুমি না পারলে আমি কথা বলবো। সাদিবের মা কড়াভাবে নিষেধ করে বলল, না না, আগে আমি কথা বলে দেখি কি বলে। সাদিব তাই মেনে নিল। সাদিব নিজের ঘরে চলে গেল। বাবার কানে কথাটা না যাওয়া পর্যন্ত সাদিব শান্তি পাচ্ছে না। রীতির বাবা যদি ঝোঁকের মাথায় অন্য কোথাও চলে যায় রীতিকে নিয়ে। রীতিকে ফোন করে রীতির সাথে কিছুক্ষণ কথা বলে মনটা হালকা করে নিল। রীতির বাবা অফিসের জন্য রেডি হচ্ছেন।
রীতি আর ভার্সিটিতে যাবে তাই নাস্তা করার জন্য তোড়জোড় করছে। রান্নাঘর থেকে সব ডাইনিং টেবিলে এনে সাজিয়ে রাখছে। তখনই কলিং বেল বেজে উঠল। রীতি গিয়ে দরজা খোলে দেখে সাদিবের বাবা দাঁড়িয়ে আছেন। সাদিবের বাবাকে দেখে কেন জানি রীতির অন্তত আত্মা কেঁপে উঠল। হাত পা কাঁপতে শুরু করল। রীতি নিজেকে স্বাভাবিক করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভেতরে আসুন। রায়হান খান রীতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। তারপর গম্ভীর মুখে বলল, আমি বসতে আসিনি, তোমার বাবাকে ডাকো, কথা আছে। রীতি আরেকবার ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারল না ভয়। তাই দরজা হাট করে খোলা রেখে বাবাকে ডাকতে গেলেন। রীতির বাবা রীতির কণ্ঠ শুনে যতটা নারাগ হলেন তার চেয়ে বেশি অবাক হলেন সাদিবের বাবা রায়হান খান এসেছেন শুনে। তিনি গায়ে কোট জড়িয়ে দরজার সামনে এসে সাদিবের বাবাকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখলেন। রীতির দিকে একবার তাকালেন। তারপর মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে বলল, দাদা ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার কি মনে হচ্ছে আমি বসতে এসেছি? এত কিছুর পরেও আমি এখানে আপনাদের সাথে বসে খোশগল্প করব। আমি শুধু একটা কথা বলতে এসেছি। দুদিনের মধ্যে বাসা ছেড়ে দিবেন। আর আপনার মেয়েকে বলবেন আমার ছেলের পেছনে ছেড়ে দিতে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার মেয়ের দ্রুত অন্যত্র বিয়ে দিয়ে দিন। সাদিবের বাবা একনাগাড়ে কথাগুলো ভারী কণ্ঠে বলল। সবগুলো কথা ভালো লাগলেও রীতির বাবার শেষের কথাটা ভালো লাগল না। নিজের মেয়ের বিয়ে দেব বাড়িওয়ালার কথায়। আপনি এই বাড়ির মালিক, তাই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলার অধিকার আপনার আছে। কিন্তু আমার মেয়ের বিয়ে দেব কিনা দেব না সেটা বলার বিন্দুমাত্র অধিকার আপনার নেই। সাদিবের বাবা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সেই মেয়েকে তো আমার ছেলের গলায় ঝুলাতে চান। অবশ্য এমন ছেলেকে হাতছাড়া করতে চায়? তাই তো চেষ্টা করে গেছেন। কিন্তু আমি থাকতে কিছুতেই সে স্বপ্ন পূরণ হবে না। আমার ছেলে বোকা হতে পারে কিন্তু আমি না। রীতির দিকে তাকিয়ে বলল, তুমি দেখতে সহজ সরল হলেও বেশ ধুরন্ধর কিসিমের মেয়ে। আমার ছেলেকে ফাঁসিয়ে নিলে? আর কাউকে চোখে পড়ল না? রীতি সাদিবের বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। যেন সব অপরাধ ওর। আর ওর বাবাকেও কথা শোনাচ্ছে। রীতির বাবা মেয়ের অপমান সহ্য করতে পারছে না। দেখুন ভাই সাহেব, আপনার যদি মনে হয় ওরা ভুল করেছে তবে সেটা শোধরানো চেষ্টা করা উচিত। আমার মনে হয়েছে ওরা ভুল করেছে, তাই আমি শুধরানোর চেষ্টা করছি। আর আপনি সেটা না করে আমার মেয়েকে দোষারোপ করছেন। অন্যায় বা ভুল যেটাই হোক ওরা দুজনেই করেছে, তাই একার আমার মেয়েকে আপনি কথা শোনাতে পারেন না। সাদিবের বাবা বলল, আমার ছেলে কতটা সরল মনের, কতটা উদার মনের সেটা এই বাড়ির মানুষই না পুরো মহল্লা জানে। আর সেই সুযোগ আপনার মেয়ে কাজে লাগিয়েছে। এক বাড়িতে থেকে বিভিন্নভাবে আমার ছেলের মনোযোগ আকর্ষণ করেছে। আমি কিছু বুঝি না মনে করেছেন? আর আপনার মেয়ের সাহস আপনারা জুগিয়েছেন। ছি, কত নীচ লোক আপনারা! রীতির মা আর রিমন ততক্ষণে সেখানে এসে দাঁড়িয়েছে। সাদিবের বাবার কথা শুনে ওরা নির্বাক। রীতি মাথা নিচু করে চুপ করে আছে। সাদিবের বাবার মানসিকতা এতটা নীচ সেটা জানা ছিল না। জানত দাম্ভিক লোক, কিন্তু চিন্তাধারা এতটা নিম্নমানের সেটা জানত না। রীতির বাবাকে কন্টিনিউসলি অপমান করে যাচ্ছে। রীতি নিজের অপমান চুপচাপ হজম করলেও বাবার অপমান মেনে নিতে পারছে না। আর বাবার সামনে দাঁড়িয়ে বড়দের সাথে বেয়াদবিও করতে পারছে না, নয়তো জবাব দিয়ে দিত। রীতির বাবা বলল,
আমার আপনার মতো কোটি কোটি টাকা নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার শিক্ষা, আমার মূল্যবোধ, আমার আদর্শ আছে। এগুলোই আমার সম্পদ। আমি আমার মেয়েকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি। মানছি ও ভুল করে ফেলেছে আপনার মতো অহংকারী লোকের ছেলেকে ভালোবেসে, কিন্তু ওকে আমরা কোনো ভুল শিক্ষা দেইনি। আর না বলেছি আপনার ছেলেকে ভালোবাসতে। তাই এই ধরনের বানোয়াট কথা বলবেন না। সাদিবের বাবা উচ্চস্বরে বলল, শিক্ষা নিয়ে এত অহংকার? মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? বড়লোক ছেলেকে পটানোর? কিভাবে ছেলে পটাতে হয় সেই শিক্ষা দিয়েছেন। আবার শিক্ষা নিয়ে বড় বড় কথা বলছেন? রীতি সাদিবের বাবার চিৎকারে কেঁপে উঠল। অফিস টাইম, সবাই অফিসে যাবে। সাদিবের বাবার চিৎকার শুনে বিল্ডিংয়ের 2-4 জন জড়ো হয়েছে। তারা দূরে দাঁড়িয়ে আছে। দিয়ার বাবাও দাঁড়িয়ে আছেন। দিয়া সকাল সকাল প্রাইভেট পড়তে গিয়েছে। সেখান থেকে সোজা ভার্সিটি যাবে, তাই বাড়িতে নেই। রীতির বাবা বিস্ময় নিয়ে সাদিবের বাবার দিকে তাকিয়ে আছে। তারপর রীতিকে বলল, দেখ, কোনো মানুষের ছেলেকে ভালোবেসেছিস? আমি নাকি তোকে ছেলে পটানোর শিক্ষা দিয়েছি? তুই এই জায়গায় এনে আমাকে দাঁড় করালি? এতগুলা মানুষের সামনে আমাকে কিভাবে অপমান করছে। রীতি নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে। সাদিবের বাবা তাচ্ছিল্য করে বলল, কি আমার পাতি স্কুল মাস্টার, তার আবার সম্মান? মানসম্মান থাকলে এই কেলেঙ্কারি করতেন? রীতির বাবা আশেপাশের মানুষকে দেখে বলল, দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এভাবে সিন ক্রিয়েট করার অধিকার আপনার নেই। আপনার বাড়ি বলে আপনি যা খুশি করতে পারেন না। আমি একজন শিক্ষক। এই সমাজে আমার একটা সম্মান আছে। সেটা নিয়ে ছেলে খেলা করতে পারেন না। সাদিবের বাবা আঙুল তুলে বলল, আমি কি করতে পারি সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমার সম্মান নিয়ে ছেলেখেলা করে নিজের সম্মান দেখাচ্ছেন। সামান্য স্কুল শিক্ষক হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে। ভেবেছেন মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে এ বাড়িতে ফ্রিতে থেকে যাবেন? হিসেবনিকেশ তো ভালোই কষেছেন। রীতি আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, অনেক হয়েছে। ব্যাস, যা অন্যায় করার আমি করেছি, তাই যা বলার আমাকে বলুন। দয়া করে আমার বাবার সাথে এভাবে কথা বলবেন না। আমার বাবার থাকার জায়গার অভাব পড়েনি যে আপনার বাড়িতে থাকবে। সাদিবের বাবা গর্জে উঠে বলল, চুপ করো বেয়াদব মেয়ে। এই সব ড্রামা অন্য জায়গায় করবে। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। রীতির বাবাও সমান তালে গর্জে উঠে বলল, তোমাদের মতো মেয়ে মানে? কি বলতে চান আপনি? থার্ড ক্লাস মাইন্ডের চিপ মেয়ে। আমার মেয়ে চিপ হলে আপনার ছেলে কি দুধে ধোয়া তুলসী পাতা? কোথায় আপনার সেই গুণধর ছেলে? মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে আছে কেন? ডাকুন তাকে। আমার ছেলে সামান্য স্কুল শিক্ষকের ছেলে নয়, যে রায়হান খানের ছেলে। সে বাড়িতে বসে বসে অন্যের টাকায় বড়লোক হওয়ার ফন্দি আটে না। ও আপনার মতো লোভী নয়। তার যথেষ্ট কাজ আছে, যথেষ্ট ব্যস্ত সে। আমরাও পরিশ্রম করে খাই। উপর তলায় বসে নিচতলার মানুষের রক্ত চুষে খাই না। নিচতলার মানুষকে পায়ে পিসি না। মানুষকে মানুষ মনে করি, আপনার মতো অমানুষ না। সাদিবের বাবা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এত বড় স্পর্ধা? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর এত বড় কথা? লোভী, ছোট লোক। রীতির বাবাও ক্ষেপে গেল। কে ছোট লোক সেটা আপনার ব্যবহারেই বলে দিচ্ছে। সাদিবের বাবা রীতির বাবার কলার চেপে ধরে বলল, ব্যবহারের দেখেছেন কি?
আপনি জানেন আমি আপনার কি হাল করতে পারি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি রাস্তার লোক কোথাকার। কোথায় থেকে এসব এসে জুটেছে আমার বাড়িতে? রীতির মা এগিয়ে এসে স্বামীকে ছাড়ানোর চেষ্টা করছে। রীতি মুখে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। সাদিবের বাবার ওর বাবার কলার চেপে ধরেছে, সেটা যেন বিশ্বাসই করতে পারছে না। সাদিবের বাবা রীতির বাবার কলার ধরে ঝাড়া মারে। রীতির বাবা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। রীতির মা ধরে ফেলে। রীতির বাবা যেন লজ্জায় অপমানে মরে যাচ্ছে। সাদিবের বাবা আবারও উচ্চস্বরে বলল, লজ্জা থাকলে দুদিনের মধ্যে বাড়ি ছাড়বেন, নয়তো ঘাড় ধাক্কা মেরে বের করে দেব। থার্ড ক্লাস জংলি লোক কোথাকার। সাদিবের বাবার আগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে গেল। রীতি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। চোখে পানি বাঁধ মানছে না। চিৎকার করে কাঁদছে। আজ আমার জন্য, শুধুমাত্র আমার জন্য বাবাকে এইভাবে অপমানিত হতে হলো সবার সামনে। সবাই বাবাকে কত সম্মান করে, আর সাদিবের বাবা একদিনেই আমার বাবার মাথা নিচু করে দিল। সবার সামনে এইভাবে অপমান করতে পারল। এর জন্য আমি দায়ী। আমি কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াব? এতটা অসম্মান বাবা কি করে মেনে নিবে? আমার মরে যেতে ইচ্ছে করছে। এর আগে কেন মরে গেলাম না? আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রীতির বাবা একা একা বলছে, আমার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী ছিলেন, অল্প শিক্ষিত ছিল। তার স্বপ্ন ছিল তার একমাত্র ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, গণিতের শিক্ষক হবে। সবার সামনে গর্ব করে বলবেন তার ছেলে বড় মাস্টার হয়েছেন। বাবা যা ইনকাম করেছেন আমার পেছনে খরচ করেছেন। নামিদামি স্কুল কলেজে প্রচুর টাকা খরচ করে পড়িয়েছেন। আমিও তার স্বপ্ন পূরণ করেছি। মানুষের কাছে শিক্ষক হিসেবে অনেক সম্মান পেয়েছি। কোনো দিন কেউ আমাকে একটা কথা শোনাতে পারেনি। এখানে সেখানে রাস্তাঘাটে সবাই আমাকে সালাম দিয়ে কথা বলতো, আর আজ আমার এতটা অসম্মান হলো। এই দিন দেখার জন্য এত পরিশ্রম করে ছেলে মেয়েকে বড় করছি। রীতির মা কেঁদেই চলেছে, কিছু বলে সান্ত্বনাও দিতে পারছে না। রিমনের প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে গিয়ে ওই লোককে মার্ডার করে দিতে। 11টা। পুরো বাড়িতে পিনপতন নীরবতা। মনে হচ্ছে কিছুক্ষণ আগে ধ্বংসাত্মক খেলা শেষে সবাই ভীষণ ক্লাস অথবা বিধ্বস্ত। রীতির মা খাটের কোনায় হেলান দিয়ে আছে। রীতির বাবা কাউকে ফোন করছে, তারপর রীতির মায়ের সামনে এসে বলল, সব গুছিয়ে নেও, 1 ঘন্টার মধ্যে ট্রাক চলে আসবে জিনিসপত্র নিতে। আমরা আজই বাড়িতে ফিরে যাচ্ছি। রীতির মা কোনো প্রশ্ন না করে চুপচাপ জিনিসপত্র গুছানো শুরু করে দিল। রীতি পড়ার টেবিলে বসে একদৃষ্টিতে বাইরে আকাশের দিকে চেয়ে আছে। রীতির মা রীতির সামনে এসে বলল, জিনিসপত্র গুছিয়ে নেও, আজ আমরা এই বাড়ি ছেড়ে দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে ট্রাক চলে আসবে। রীতির মা কথাটা বলেই চলে গেল। রীতির মা যেতেই রীতি উঠে দাঁড়াল। লাগেজে এলোমেলোভাবে জামা কাপড়, বইপত্র রাখছে। ও যেন অনুভূতিশূন্য হয়ে গেছে। কোনো কিছুই অনুভব করতে পারছে না। রোবটের মতো সব গুছিয়ে নিচ্ছে। ঠিক 1 ঘন্টা পরেই বাড়ির বাইরে 2টো ট্রাক আর একটা ট্যাক্সি এসে দাঁড়াল। রীতিদের অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতেই রয়ে গেছে। এখানে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে, তাই সব গোছাতে বেশি সময় লাগেনি। বাকিটা লোকদের সাহায্যে গুছিয়ে নিচ্ছে। একে একে সব জিনিসপত্র ট্রাকে তোলা হল। 3টা নাগাদ ফ্ল্যাট প্রায় খালি হয়ে গেছে।
এতক্ষণে পুরো বিল্ডিংয়ের সবাই সবটা জেনে গেলেও সাদিবের সবটা এখনও অজানা। সকাল সকাল নতুন বাড়ির কাজ দেখাশোনা করতে বেরিয়েছে বাবার কথা মতো। অনেক ব্যস্ত সে। রীতি শেষবারের মতো পুরো রুমটা দেখে নিল। তারপর বারান্দায় গিয়ে দাঁড়াল। বারান্দা থেকে নিচের দিকে চোখ রাখল। এই বারান্দায় কত শত স্মৃতি রয়েছে। রীতির বেলি গাছের দিকে চোখ গেল। রীতি বেলি গাছের টপটা নিতে চেয়েও নিল না। রীতির চোখ মুখ কেমন শক্ত হয়ে আছে। বুকের ভেতরটা ফেটে গেলেও চোখ দিয়ে এক বিন্দু পানি আসছে না। রীতি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আর উপর নিচ সবটা দেখছে। সকালেও সব ঠিক ছিল, কি থেকে কি হয়ে গেল এক মুহূর্তে। রীতি সাদিবের ফ্ল্যাটের সামনে এসে সাদিবের ফ্ল্যাটের দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে চোখ সরিয়ে নিল। তারপর দ্রুত পায়ে নিচে নেমে গেল। তারপর চোখ গেল সাদিবের বেলিফুলের গাছের দিকে। সেই বড় বকুল গাছটার দিকে আর কোনার দিকে রামগাছ। এই বাড়ির আনাচে কানাচে রীতির পদচিহ্ন আঁকা। কত সুন্দর মুহূর্তের স্মৃতি জড়িয়ে আছে। হাসি কান্না, ভালোবাসা, ভালো লাগা, অভিমান, খুনসুটি, কত কি। রীতি গেইটের বাইরে গিয়ে খোদাই করা লেখাটা শেষবারের মতো দেখল সুখনীর। গাড়িতে উঠে বসে ছাদের দিকে তাকাল। সেই ছাদ যেখান থেকে সবটা শুরু। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সেই জায়গার অধিকারে। গতকালও সাদিবের সাথে ভালোবাসাময় মুহূর্ত কাটিয়েছে। কত সুন্দর ছিল সে সময়টা। ভালোবাসায় পূর্ণ। রীতি আর নিজের আবেগ কন্ট্রোল করতে পারল না। কেঁদে ফেলল। রিমন সাদিবদের ফ্ল্যাটের কলিং বেল চাপতেই সাদিবের মা দরজা খুলে দিল। রিমনকে দেখে সাদিবের মা বলল, রিমন, সাদিবকে খুঁজছ? ও তো বাড়িতে নেই। রিমন শক্ত মুখ করে বলল, জি না, বাড়ি ভাড়া দিতে এসেছি। এই নিন। একটা খাম এগিয়ে দিয়ে সাদিবের মা বিস্ময় নিয়ে বলল, এখনো তো মাস শেষ হয়নি। আজ কেন? কারণ আমরা আজ চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে দিয়েছি। ভাড়া মিটিয়ে যাচ্ছি। আন্টি ধরুন গাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তারা দেখিয়ে রিমন খাম ধরিয়ে দিয়ে দ্রুত চলে গেল। সদীপের মা খাম হাতে একরাশ বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা হঠাৎ চলে যাচ্ছে কেন? সাদিবের বাবা কি কিছু বলেছে না এমনি? সাদিবের মা সাদিবের বাবাকে ফোন করল। সাদিবের বাবা ফোন রিসিভ করতেই সাদিবের মা জিজ্ঞেস করল, তুমি রীতির বাবাকে কিছু বলেছ? হ্যাঁ বলেছি। যদি লজ্জা থাকে তো দুদিনের মধ্যে বাড়ি ছাড়বে। সাদিবের মা ঝাঝালো কণ্ঠে বলল, ছেড়ে দেবে না? ছেড়ে দিয়েছে কিছুক্ষণ আগে। তাহলে তো বেশ ভালো হয়েছে। সাদিবের মা ফোন কেটে দিয়ে ছেলের কথা ভাবতে লাগল। সাদিব কি রিয়েক্ট করবে সত্যিটা জানার পর? সাদিবকে ফোন করবে কিনা বুঝতে পারছে না। সাবিহা মায়ের এমন উদাসীন ভাব দেখে বলল, মা কি হয়েছে? সাদিবের মায়ের হুঁশ ফিরল। সে সাবিহার দিকে ড্যাবড্যাব করে চেয়ে আছে। সাবিহা মায়ের নির্লিপ্ততা ভাব দেখে বলল, মা কিছু কি হয়েছে? সাদিবের মা বলল, সর্বনাশ হয়ে গেছে। তোর বাবা অঘটন ঘটিয়ে ফেলেছে। রীতিরা কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে দিয়েছে, চলে গেছে। সাবিহা মায়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। দৌড়ে রীতিদের ফ্ল্যাটের সামনে গিয়ে কাউকে না পেয়ে কেঁদে দিল। তারপর দ্রুত সাদিবের নাম্বারে ফোন করল। সাদিব লেবারদের সাথে কথা বলছে। লেবারের সাথে কথা বলতে বলতে ফোন রিসিভ করল। সাবিহার কান্নার শব্দ শুনে এক সাইডে গিয়ে দাঁড়াল।
তারপর বিচলিত হয়ে জিজ্ঞেস করল, সাবিহা, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? সাবিহা কাঁদতে কাঁদতে বলল, বাবা সব শেষ করে দিয়েছে ভাইয়া। রীতি আপুরা চলে গেছে। সাদিবের কানে রীতি আপুরা চলে গেছে কথাটুকু পৌঁছতেই সাদিবের পুরো পৃথিবী থমকে গেল। হাত পা যেন জমে গেছে। বুকের ভেতরে ভয়ঙ্কর ব্যথা করছে। মনে হচ্ছে দম আটকে আসছে। শরীরের ব্যালেন্স রাখতে পারছে না। হাত থেকে ফোনটা পড়ে গেল। সাদিব নিজের শরীরের ভার বইতে না পেরে বসে পড়ল। রীতি নিষ্প্রাণ শরীর নিয়ে হেলেদুলে বাড়ির ভেতরে ঢুকছে। নিজের বাড়িকেই আজ অপরিচিত মনে হচ্ছে। একদমই আপন লাগছে না। অচেনা লাগছে। রীতি চুপচাপ বাড়িতে ঢুকছে। নিচতলার ভাড়াটিয়া তাড়াহুড়ো করে অনেকটা বিস্ময় নিয়ে রীতির মায়ের সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে হাজারো কৌতূহল, প্রশ্নের পাশাপাশি বিস্ময়। ভাবি কাউকে কিছু না বলে হুট করে চলে এলেন যে? কোনো সমস্যা হয়েছে? রীতির মা ভাড়াটিয়ার প্রশ্নে থতমত খেয়ে গেল। যে ঘটনা ঘটেছে তা কাউকে জানানো যাবে না। রীতির মা নিজেকে স্বাভাবিক করে জোরপূর্বক হেসে বলল, হুট করে নয়, অনেক আগে থেকেই আসার পরিকল্পনা করেছি। আপনাদের জানানো হয়নি। আসলে সময় পাইনি। কিন্তু ভাবি কেন? রীতির তো থার্ড ইয়ারের পরীক্ষাও হয়নি। আরও কয়েক বছর থাকার পর আসার কথা ছিল। তার চোখে মুখে এখনও অবিশ্বাস। রীতির মা তার অবিশ্বাস দূর করার জন্য বলল, নিজের বাড়ি রেখে অন্যের বাড়িতে মন টিকে নাকি? আমরা কেউই ভাড়া বাড়িতে মানিয়ে নিতে পারছিলাম না। সব কিছুই অন্যরকম লাগত। তবুও চেষ্টা করেছি। কিন্তু আর পারছিলাম না, তাই চলে এলাম। আগের মতো এখান থেকেই পড়াশোনা করবে রীতি। ওহ আচ্ছা, আমি আপনাদের জন্য রান্না করছি। কষ্ট করে আজ আর রান্না করবেন না। সবটা গোছাতেও তো সময় লাগবে। স্নিগ্ধ হেসে বলল। রীতির মা না করা সত্ত্বেও তিনি শুনতে নারাজ। ভদ্রমহিলার ছেলে আয়ান রিমনকে দেখে দৌড়ে এলো। রিমনের সাথে ওর ভালো সখ্যতা। রিমন ভাড়া বাড়িতে যেতে নারাজ ছিল। কিন্তু আজ বাড়িতে ফিরে সেও খুশি হতে পারছে না। চেনা বাড়ি, চেনা পরিবেশ, চেনা বন্ধু, খেলার মাঠ, তবুও রিমন আয়ানকে পাশ কাটিয়ে বিমর্ষ মনে নিজেদের ঘরে চলে গেল। রীতি নিজের রুমে এসে বারান্দায় বসে পড়ল। চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে। মাথা কেমন ঝিমঝিম করছে। জীবনে অনেক খারাপ সময় গেছে, কিন্তু এমন সিচুয়েশনে কখনো পড়েনি। কি থেকে কি হয়ে গেল? জীবন কোথায় এসে দাঁড়াল? সাদিবের কথা ভাবতেই চোখ আরো ভারী হয়ে আসছে। রীতি যেন বোবা হয়ে গেছে। সাদিব কতক্ষণ ওভাবে বসে আছে অজানা। বেলা পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে। সাদিবের হুঁশ হতেই সাদিব উঠে দাঁড়াল, কিন্তু শরীরে শক্তি পাচ্ছে না। হেলেদুলে বাড়িতে গিয়ে পৌঁছাল। গেইট দিয়ে বাড়িতে ঢুকতেই তিনতলার রীতির বারান্দার দিকে তাকাল। সাদিবের বিশ্বাস হচ্ছে না রীতি চলে গেছে। ওর মনে হচ্ছে সাবিহা প্রাঙ্ক করেছে। শুধু মনে হওয়াই না, মনে প্রাণে বিশ্বাস করছে রীতি ওকে ছেড়ে যেতেই পারে না। কখনো না। সাদিব সিঁড়ি বেয়ে নিজেদের ফ্ল্যাটে না গিয়ে তিনতলায় রীতিদের ফ্ল্যাটে গেল। ফ্ল্যাটের দরজা খোলা দেখে কিছুটা অবাক হল। সাদিব দরজা ঠেলে ফ্ল্যাটে ঢুকে স্তব্ধ হয়ে গেল। পুরো ফ্ল্যাট ফাঁকা। সাদিব হন্তদন্ত হয়ে এদিক সেদিকে দেখছে, আর রীতি রীতি বলে চিৎকার করে ডাকতে ডাকতে রীতির রুমে গেল। রীতির রুমেও কিছু নেই। তবুও সাদিবের বিশ্বাস হচ্ছে না। সাদিব বারান্দায় গেল।
বারান্দায় রীতির ফুলের টবগুলো সাজানো। সাদিব নিজেকে আনমনে বলছে, না, রীতি যায়নি। ওর প্রিয় বেলিফুল রেখে ও যেতে পারে না। না, রীতি যায়নি। কিন্তু কোথায় আছে? ছাদে? হ্যাঁ, ছাদে আছে। আমি ছাদে গেলেই রীতিকে পেয়ে যাব। সাদিব রীতির রুম থেকে বেরুতেই সাদিবের মা, সাবিহা, দিয়া দৌড়ে এলো। সাদিবকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। সাদিবের অবস্থা বুঝার চেষ্টা করছে। সাদিব সাবিহাকে দেখে বলল, তুই আমার সাথে মজা করেছিস? রীতি কোথায়? ছাদে তো। সাবিহা ভাইয়ার কথা শুনে মায়ের দিকে তাকাল। সাবিহা কিছু বলার অবস্থায় নেই। ও ছলছল চোখে বলল, ভাইয়া, তুমি সব দেখার পরেও এসব কেন বলছো? রীতি আপু চলে গেছে। সাদিব অবিশ্বাসের দৃষ্টিতে সাবিহাকে দেখছে। দিয়া আশেপাশটা ভালো করে দেখে কাদো কাদো হয়ে বলল, কি থেকে কি হয়ে গেল? রীতি আপুকে অনেক মনে পড়ছে। সাদিব কারো কথা বিশ্বাস করতে পারছে না। ওর অস্থির লাগছে। এই অস্থিরতা বেড়েই চলেছে। শ্বাস আটকে আসছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিবের মা সাদিবকে ধরে বলল, সাদিব, নিজেকে সামলে নে। সাদিব মায়ের দিকে তাকিয়ে বলল, আই কান্ট মা, আই কান্ট। সাদিব মেঝেতে বসে পড়ল। সাবিহা, দিয়া দৌড়ে সাদিবের কাছে এসে বসল। সাদিব ওর মাকে ধরে বলল, রীতি সত্যিই চলে গেল আমাকে ছেড়ে? কেন গেল? কি হয়েছিল? সাবিহা বলল, ভাইয়া, আমরা কেউ কিছু জানি না। তবে বিল্ডিংয়ের অন্য মানুষের কাছে শুনলাম বাবা আর আঙ্কেলের, রীতির বাবা, মধ্যে তর্কাতর্কি চলছিল। কেউ ঠিক করে কিছু বলছে না। বাবাকে ভয় পায় তাই হয়তো। সাদিব ফোন বের করে রীতিকে ফোন করল। রীতির ফোন বন্ধ আসছে। সাদিব ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে চোখমুখ শক্ত করে বলল, সেটা তো বাবাই ভালো বলতে পারবে। চলে যেতে কেন বলেছে? সাদিব বাবার আসার অপেক্ষা করছে। ওর মাথা গরম হয়ে আছে। সবকিছু শূন্য শূন্য লাগছে। কিছুই ভালো লাগছে না। রীতি কেন কিছু বলে গেল না? একটা ফোন করেনি কেন? আর এখন ফোনটাও অফ কেন? সাদিবের রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদিবের বাবা আসতেই সাদিব বাবার সামনে গিয়ে দাঁড়াল। সাদিবের বাবা সাদিবের চেহারা দেখে বুঝতে পারছে সাদিব কি বলতে এসেছে। তাই তিনি পায়ের জুতা খুলতে খুলতে বলল, সাদিব, আমি জানি তুমি কি বলতে চাও। তবে এই মুহূর্তে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তোমার সাথে এসব নিয়ে পরে কথা বলবো। সাদিবের রাগটা আরও বেড়ে যাচ্ছে বাবার এমন নির্লিপ্ততা ভাব দেখে। কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না। সাদিব সত্য মুখে বলল, বাবা, আমি এই মুহূর্তেই কথা বলতে চাই। এই মুহূর্তেই। সন্ধ্যা থেকে অপেক্ষা করছি। সাদিবের বাবা সাদিবের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে কড়া গলায় বলল, তুমি আমার মুখের উপর কথা বলছ? এত স্পর্ধা বেড়েছে তোমার? বেয়াদব ছেলে। সাদিব বাবার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে বলল, বাবা, আমি কোনো বেয়াদবি করছি না। শুধু একটা কথা জানতে চাই, রীতিরা হঠাৎ করে চলে গেল কেন? কি বলেছ তাদের? সাদিবের বাবা ঠান্ডা গলায় বলল, চলে যেতে বলেছি ওদের। 2 দিন সময় দিয়েছি। একদিনেই চলে গেছে। বুঝতে পেরেছে এখানে সুবিধা করতে পারবে না, তাই সময় নষ্ট করে লাভ নেই। সাদিব অবাক হয়ে বাবার কথা শুনছে। কিসের সুবিধা করতে পারবে না?
আর কেন চলে যেতে বলেছ? সাদিবের বাবা রাগান্বিত সুরে বলল। কেন চলে যেতে বলেছি জানো না? তুমি কি করেছ? এমন ঘটনা কিভাবে ঘটালো? আমার ছেলে হয়ে নিচের দিকে দৃষ্টি দিয়েছ? যা হয়েছে সব ভুলে যাও। ওরা চলে গেছে। তুমি তোমার রাস্তা বেছে নেও। সাদিব মৃদুস্বরে হেসে বলল, আমি আমার রাস্তা বেছে নিয়েছি। তারপর নিজের রুমে চলে গেল। বাবার সাথে কথা বাড়ানোকে সাদিব বোকামি মনে করছে। ওর বাবা যে রীতিকে মেনে নিতে নারাজ আর এর জন্য রীতির বাবাকে কথা শুনিয়েছে, দুদিনের মধ্যে চলে যেতে বলেছে, সেটা বুঝতে সাদিবের বাকি নেই। আর এই জন্য রীতির বাবা একদিনের মধ্যেই চলে গেছে। রীতির বাবা প্রচণ্ড আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি। তিনি অপমান মেনে নিতে পারেনি। আর রীতিও হয়তো অভিমান করে কিছু বলেনি অথবা বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই বাবার অপমান মেনে নিতে পারেনি। রেগে আছে। সাদিব ঠিক করে নিল আগামীকাল রীতিদের বাড়িতে যাবে। রীতির বাবার কাছে ক্ষমা চাইবে। যা হবার হবে। বাবার অহংকার ছেলে হয়ে মাটিতে মিশিয়ে দিবে। সাদিবের মনে হচ্ছে না রীতি এই বাড়িতে নেই। মনে হচ্ছে রীতি উপর তলায় ঠিক ওর রুমের উপরে রীতি আছে। বই পড়ুয়া মেয়েটা বইয়ে ডুবে আছে। সাদিব নিজের ফোনটা খুঁজছে। তারপর মনে পড়ল সেটা তো রীতিদের ফ্ল্যাটে ফেলে এসেছে। সাদিব রীতিদের ফ্ল্যাটে গিয়ে ফোন তুলে ফোন সেট করে নিল। তারপর দীর্ঘশ্বাস ছাড়ল। গতকাল কি সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে ঠিক এই সময়ে। কত কথা বলেছে। ভালোবাসার কথা। সাদিব বারান্দায় গিয়ে লাইট অন করল। ফুলের টবগুলো সুন্দর করে সাজানো। রীতির কত প্রিয় ছিল গাছগুলো। সাদিব বেলিফুল গাছে একটা কাগজ দেখতে পেল। তাড়াতাড়ি কাগজটা তুলল। তারপর খোলে পড়া শুরু করল। রীতির হাতের লেখা। আমি জানতাম আপনি এখানে আসবেন। আর এই কাগজটা আপনার চোখে পড়বে। আমার জন্য আমার বাবা অনেক অপমানিত হয়েছে। সেগুলো চুপচাপ হজম করা ছাড়া উপায় ছিল না। কারণ যোগ্য জবাব দেওয়ার যোগ্যতা অর্জন করিনি। তাই ভেবে নিয়েছি বাবাকে আমার জন্য আর অপমানিত হতে দেব না। বাবার অসম্মানের কারণ আর হব না। ভালো থাকবেন। সাদিব চিঠিটা পড়ে বুঝতে পারল ওর বাবা রীতির বাবাকে অনেক কড়া কথা শুনিয়েছে। রীতির চোখে ঘুম নেই। দুচোখ বেয়ে পানি পড়ছে। অর্থ, ধনসম্পদ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, কতটা বর্বর করে দেয়। নিচুতলার মানুষকে মানুষই মনে করে না। এই অর্থবিত্তের কাছে প্রতিনিয়ত ভালোবাসাগুলো হেরে যায়। রীতি আর সাদিবের ভালোবাসাও হয়তো হেরে গেছে। রীতি সাদিবের কথা ভাবছে। সাদিব কি করছে? সাদিব যখন জানতে পেরেছে রীতি চলে এসেছে তখন কি রিয়েক্ট করেছে? নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। হয়তো এখনো পাচ্ছে। রীতির সাথে যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। রীতিকে কয়েকবার হয়তো ফোন দিয়ে ফেলেছে। রীতি চোখের পানি মুছে ফোনটা ব্যাগ থেকে বের করল। ফোন অন করতেই ফোনটা অনবরত কাঁপছে। মেসেজ আসছে একের পর এক। রীতি আবারও ফোনটা অফ করে দিয়ে মুখ হাত দিয়ে চেপে ধরে কাঁদছে। খুব কষ্ট হচ্ছে ওর। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সাদিবের সাথে কথা বলে নিজেকে আর ফুটবল করতে চায় না। সকাল ৮টা। রীতি ওর মাকে কাজে সাহায্য করছে চুপচাপ। কেউ কারো সাথে কথা বলছে না। ঘর এখনো এলোমেলো। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
সাদিব পুরনো দুতলা একটা বাড়ির সামনে এসে বাইক থামিয়ে দাঁড়াল। তারপর বাইরে থেকেই উকিঝুঁকি দিয়ে দেখছে গেইটে কোনো ওয়াচম্যান নেই, তাই সাদিবের ভেতরে ঢুকতে সমস্যা হল না। ভেতরে ঢুকতেই বড় উঠোন, উঠোনে বিভিন্ন গাছের বাহার দেখে মুগ্ধ হল। সাদিব রীতির কথা মনে করল, বলেছিল দোতলায় থাকে, তাই সরাসরি দোতলায় উঠে গেল। সাদিব কলিং বেল বাজাবে কিনা বুঝতে পারছে না, তাদের সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে। সাদিব জোরে একটা নিঃশ্বাস নিয়ে বুকে হাত দিয়ে নিজেকে রিল্যাক্স করল। তারপর বেল বাজাল। রীতির মা নিচতলার ভাবি মনে করে দরজা খোলে সাদিবকে দেখে চোখ কপালে। সাদিব শুকনো মুখে দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে সারারাত ঘুমায়নি। রীতির মা সাদিবকে দেখে অস্ফুট স্বরে বলল, সাদিব। রীতির মায়ের মুখে সাদিবের নাম শুনে কেঁপে উঠল। তারপর তাড়াতাড়ি উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। সাদিব রীতির মাকে সালাম দিয়ে বলল, আমি আঙ্কেলের সাথে কিছু কথা বলতে চাই। রীতির মা কি করবে বুঝতে পারছে না। ভেতরে আসতে দিলে রীতির বাবা দেখলে নিশ্চয়ই রাগ করবে। সাদিবকে রীতির মা বলল, সাদিব তুমি চলে যাও, এখন পরিস্থিতি ঠিক নেই, তুমি অন্যদিন এসো, আজ চলে যাও। সাদিব নাছোড়বান্দা, আজই কথা বলবে, যেভাবেই হোক। সাদিব ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে ওর অতৃপ্ত চোখ রীতিকে খুঁজছে, কিন্তু রীতিকে নয়, রীতির বাবাকে পেল। রীতির বাবা সাদিবকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, তুমি? সাদিব মাথা নিচু করে বলল, জি আঙ্কেল। আমি জানি না বাবা কি বলেছে, আমি ক্ষমা চাইলে ক্ষমা করবেন কিনা, কিন্তু এত সবের মধ্যে আমার দোষটা কোথায়? কেন আমি শাস্তি পাচ্ছি? আমার ভালোবাসাটা তো মিথ্যে না। আমি এখানে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি চলে যাও, আমি রীতির সাথে কথা বলতে চাই, শুধুমাত্র একবার কথা বলতে চাই। রীতি দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দে সাদিব দরজার দিকে তাকাল। দরজা যে রীতি বন্ধ করেছে বুঝতে বাকি নেই। সাদিব দৌড়ে দরজার সামনে গিয়ে দরজায় নক করছে। রীতি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সাদিবের সামনে গিয়ে দাঁড়াতে চায় না, ফুটবল হতে চায় না। সাদিব বারবার বলছে, রীতি দরজাটা খোলো প্লিজ, একবার কথা বলতে চাই, প্লিজ রীতি দরজাটা খোলো, তোমাকে যে আমার অনেক কথা বলার আছে। সাদিব বারবার দরজা ধাক্কাচ্ছে। রীতির বাবা ক্ষেপে যাচ্ছেন কিছুটা। সাদিব অত্যন্ত ভালো ছেলে, উনার জন্য, উনার পরিবারের জন্য অনেক কিছু করেছে, তাই সাদিবের বাবার এহেন আচরণের পরেও সাদিবের সাথে নিম্নমানের আচরণ করতে পারছে না। কিন্তু রাগ হচ্ছে। উনার বাড়িতে এসে উনার মেয়ের রুমের দরজা ধাক্কাচ্ছে। রীতির মা রীতির বাবাকে বলল, তুমি কিছু বলো না, আমি কথা বলছি। রীতির মা সাদিবকে বলল, সাদিব থামো, আন্টি রীতিকে বলুন না দরজাটা খুলে দিতে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। রীতির মা কড়া গলায় বলল, সাদিব থামতে বলেছি। সাদিব থেমে গিয়ে রীতির মায়ের দিকে তাকাল। রীতির মা বলল, সাদিব তুমি কি করছো? কারো বাড়িতে এসে এমন আচরণ করা ঠিক না, এটা তুমি ভালো করে জানো। রীতি দরজা খোলার হলে দরজা বন্ধ করত না। তুমি চলে যাও,
আমাদের মন মানসিকতা ভালো নেই। আমরা অনেক ডিস্টার্বে আছি। বুঝার চেষ্টা করো। বাড়িতে চলে যাও প্লিজ। আমার কথাটা রাখো। সাদিব অসহায় ফেস করে তাকিয়ে বলল, আন্টি আমার অপরাধটা কোথায়? আমাকে যদি অপরাধী মনে হয় তো ফাঁসি দিয়ে দিন। তবুও এমন করবেন না, আমার বাবার শাস্তি আমাকে দিবেন না। আমি রীতিকে বড্ড বেশি ভালোবাসি। সাদিব চোখের কোণা থেকে আঙ্গুল দিয়ে পানি মুছে চলে গেল বাইরে। রীতি সাদিবের কথা শুনে ডুকরে কেঁদে উঠল। তারপর দৌড়ে বারান্দার এক কোণায় গিয়ে দাঁড়াল। সাদিব চলে যাচ্ছে। উপর থেকে রীতি সাদিবের যাওয়া দেখছে। আমি আর পারছি না সাদিব। কোথায় ফেসে গেলাম আমি? আমাকে মেরে ফেলুন, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনাকে ফিরিয়ে দিতে, আপনাকে কষ্ট দিতে। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব? আমি বড্ড অসহায়। সাদিব রাতের গভীরে ছাদে বসে গিটার বাজাছে। দৃষ্টি দূর আকাশের দিকে। আনন্দ কোলাহলের চেয়ে নীরবতা, নির্জন পরিবেশ বেশি ভালো লাগে আজকাল। নিকষ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে। রয় শুধু নির্জনতা। নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো। দেখো আজও পথে জালি আলো। তুমি আবার আসবে ফিরে। বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে। সাদিবের দুচোখ বেয়ে পানি পড়ছে। চলবে।